মাননীয় সদস্য একটু হোল্ড করবেন দয়া করে প্লিজ। মাননীয় সদস্য, প্রত্যেকটা বক্তব্যের প্রেক্ষিতে আরেকজনের বক্তব্য থাকতে পারে। আমি শেষ করি। মাননীয় সদস্য, আপনার যখন টার্ন আসবে তখন আগের বক্তা যে বক্তব্য দিয়েছেন আপনি সেটাকে জাস্টিফাই করতে পারেন, সেটার এগেনস্টে যখন কথা বলার দরকার সেটাও করতে পারেন। সো ওয়েট ফর ইউর টার্ন প্লিজ। থ্যাংক ইউ। জি মাননীয় জি মাননীয় বিরোধী দলের নেতা, জি ওনার বক্তব্য শেষ। আচ্ছা, অন্য কাউকেও আপনি করাতে পারবেন, তারপরে যেহেতু বিরোধী দলের নেতা দাঁড়িয়েছেন 1 মিনিট দেয়া হলো। 1 মিনিট, সরি আপনি একটু বসেন দয়া করে। 1 মিনিট দেয়া হলো। জি, উনি বলেছেন যে উনি জানেন না যে বাংলাদেশে বা 8 দিনে 250 টাকায় কোনো ডায়ালাইসিস হয়। উনি 5600 টাকার কথা বলেছেন। আমরা 21 সাল থেকে শুধু মগবাজারের 8 দিনে 11,000-এর উপর রোগীকে 250 টাকায় ডায়ালাইসিস দিয়েছি এবং মাত্র 400 টাকায় 18,000-এর উপর রোগীকে ডায়ালাইসিস দিয়েছি, যেটা সরকার বন্ধ করে দিয়েছেন। আমাদের 9টা হাসপাতাল আছে দেশে, প্রত্যেকটা হাসপাতালে আমাদের ডায়ালাইসিস হয় এই রকম মূল্যে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জি ধন্যবাদ। আচ্ছা মাননীয় সদস্য বসেন, আরেকজন বক্তব্য দিয়ে নেক, তারপরে বসেন দয়া করে প্লিজ। আচ্ছা ঠিক আছে, বসেন বসেন। আলোচনায় অংশগ্রহণ করবেন মহিলা আসন নম্বর 339 সাবিকুন নাহার। সাবিকুন নাহার, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, এই মহান সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় আমাকে সুযোগ প্রদান করার জন্যে আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি দীর্ঘ সময় ধরে ধৈর্যের সাথে এই বাজেট প্রস্তাবটি উপস্থাপন করেছেন। মাননীয় স্পিকার, আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি দাঁড়িয়েছি এখানে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক। গত 21শে জুন তুচ্ছ কারণ নিয়ে প্রকাশ্যে আমরা দেখেছি গাইবান্ধায় শিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এবং তার অপর সঙ্গী এখন মুমূর্ষু অবস্থায় হসপিটালে আছে। ঠিক এরকম আরেকটি নৃশংস ঘটনা ঘটেছে আমার ভোটার এলাকা ময়মনসিংহ মুক্তাগাছায় গত 8 মে 8 বছরের শিশু আন্দালিব সাদমান রাফি হত্যা। কবি বলেছেন, আজকের শিশু পৃথিবীর আলোয় এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। অথচ আজকের সমাজে আমাদের শিশুদের জন্য সাজানো বাগান তো দূরের কথা, তাদের বেঁচে থাকার ন্যূনতম নিরাপত্তা দিতে আমরা ব্যর্থ হচ্ছি। মাননীয় স্পিকার, এ লজ্জা কার? মাননীয় স্পিকার, সেই 8 বছরের শিশু রাফিকে যেইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ছোট শিশুটিকে পাখির বাসার লোভ দেখিয়ে তাকে পুকুর পাড়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে তাকে ধাক্কা দিয়ে ফেলে যখন পানিতে ডুবে মারার পরিকল্পনা ছিল, ছেলেটি সাঁতরিয়ে যখন তীরে চলে আসলো, সে অবস্থায় পানিতে নেমে সেই নৃশংস হত্যাকারী তার ঘাড় মোটকে পানির নিচে তাকে ডুবিয়ে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল একদিন এবং পরে সেফটি ট্যাঙ্কির মধ্যে পলিথিন পেঁচিয়ে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল। মাননীয় স্পিকার, আজকের যে এই অবস্থা শিশুরা আজকে আমাদের সমাজে নিরাপদ নয়। শিশু রাফির এই হত্যাকাণ্ড আমরা শুধুমাত্র নিন্দা জানাচ্ছি না, আমরা এরকম একটি হত্যাকাণ্ডের দ্রুত বিচার আইনে তার শাস্তি দাবি করছি। সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আপনার মাধ্যমে দাবি জানাচ্ছি। সেই সাথে এদেশে রাফি, রামিসা, তাহিয়ার মতো আর কোনো নিষ্পাপ শিশু যেন এমন নৃশংস হত্যাকাণ্ডের শিকার না হয়, তার জন্য জোর দাবি জানাচ্ছি। এই বাজেটে শিশুদের নিরাপত্তার জন্য আমাদের কি আয়োজন রয়েছে? মাননীয় স্পিকার, 9,38,000 কোটি টাকার এই বাজেট এক কথায় জনতুষ্টিমূলক, কিন্তু বিশাল আকারের বাজেট কিভাবে বাস্তবায়িত হবে সে প্রশ্নের বাস্তবসম্মত কোনো দিক নির্দেশনা ও সমাধান আমাদের এখানে মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় আমরা পাইনি। মাননীয় স্পিকার, একটি বিষয় লক্ষ্য করছি, আমাদের সরকার দলীয় সম্মানিত সংসদ সদস্যগণ প্রস্তাবিত বাজেটের উপর আমাদের সমালোচনা ও পর্যালোচনাকে সহজভাবে নিতে পারছেন না। অথচ আমরা জানি, কবি বলেছেন, নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো।
মাননীয় স্পিকার, সমালোচনাকারীরাই কিন্তু সত্যিকার অর্থে প্রকৃত বন্ধু। আসলে আমরা এমন একটা সমাজ তৈরি করতে চাই, এমন একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই যেখানে তৈল মর্দনের সংস্কৃতি থাকবে না। আমরা একটা তৈল মর্দনের সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে গেছি। আমরা শুধু বাহবা পেতে চাই। আমরা রাজনীতি তোষামদি এবং খোসামদিতেই এই রাজনীতির প্রধান নীতি হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থার যথার্থ রূপ উঠে এসেছে আমাদের প্রিয় কবি নজরুলের কথায়। তিনি বলেছেন, তার উদাহরণ দিয়ে মোসাহেব কবিতায়, সাহেব কহেন চমৎকার সে চমৎকার, মোসাহেব বলে চমৎকার সে হতেই হবে, হুজুরের মতে অমৎকার। সাহেব কহেন কি চমৎকার, বলতেই দাও আহাহা। মোসাহেব বলে হুজুরের কথা শুনেই বুঝেছি, বাহাহা বাহাহা বাহাহা। রাজনীতিতে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে না পারলে দল হিসেবে, জাতি হিসেবে আমাদের করুণ পরিণতি বরণ করতে হবে। ইতিহাস থেকে নির্মম সত্যটি যত বেশি আমরা উপলব্ধি করব, ততই আমাদের জন্য মঙ্গল। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটের ঘাটতি ধরা হয়েছে 2,42,000 কোটি টাকা। এ টাকার সংস্থান হবে আভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস হতে। এর মধ্যে বৈদেশিক ঋণ নেবার লক্ষ্য ধরা হয়েছে 1,10,000 কোটি টাকা, 6,000 কোটি টাকা ধরা হয়েছে বিদেশি অনুদান। আর আভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক খাত থেকে 1,12,000 কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। ব্যাংক বহির্ভূত খাত থেকে আরও 15,000 কোটি টাকা আদায়ের কথা বলা হয়েছে। মাননীয় স্পিকার, বাজেটের আয়ের বড় উৎস হচ্ছে ব্যাংক খাত, কিন্তু বাস্তবতা হলো ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, আপনাকে আর 2 মিনিট সময় দেয়া হলো। ধন্যবাদ। মাননীয় স্পিকার, 3 মিনিট বলার অনুরোধ করছি, আমাকে একটু সময় দিবেন আশা করি। দেশের বৃহৎ ইসলামী ব্যাংক ফ্যাসিবাদের আমলে ডাকাতি করে দখল করা হয়েছে। জনগণের প্রত্যাশা ছিল এই ব্যাংক ডাকাতদের হাত হতে উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেয়া, কিন্তু সরকারের ভূমিকায় জনগণ হতাশ হয়েছে। মূলত টোটাল বাজেটটাই আমার কাছে, এবং আমি মনে করি যারা সচেতন জাতি হিসেবে সবার কাছে উচ্চাভিলাষী হয়েছে। যেখানে গত বছর 23%-এর বেশি কর আদায় হয়নি, সেখানে রাজস্ব আদায় এত বাড়ানো হলো কিসের ভিত্তিতে? ভ্যাটের ক্ষেত্রে কিভাবে প্রোগ্রেসিভ সিস্টেমে আসা যায়, এই বিষয়ে ভেবে দেখা প্রয়োজন আমি মনে করি। মাননীয় স্পিকার, আমরা দেখেছি যে এই বাজেটে দারিদ্র্য দূরীকরণের জন্য সরকার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ভর্তুকিযুক্ত খাদ্য বিতরণ, নগদ সহায়তা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করেছে। এসব কর্মসূচি স্বল্পমেয়াদে দরিদ্র মানুষের কষ্ট লাঘব করতে সহায়ক হলেও দীর্ঘমেয়াদে আমরা যেটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলি, সেটা দারিদ্র্য দূরীকরণের টেকসই সমাধান নয়। কারণ এগুলো দারিদ্র্য দূরীকরণের মূল কারণগুলো দূর করতে পারে না। দারিদ্র্যের মূল কারণ হলো বেকারত্ব, কম আয়, উৎপাদনশীলতা অভাব, শিক্ষা ও দক্ষতার ঘাটতি এবং বিনিয়োগের সংকট। ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ড সাময়িকভাবে কিছু পণ্য বা সুবিধা দিলেও এসব মৌলিক সমস্যার কখনো সমাধান নয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীর শিক্ষা করো না ভিক্ষা, কাজ করে খাও সবে। মাননীয় স্পিকার, 2026-27 সালের বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থের অভাব নয়, বরং সুশাসনের অভাব এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের সীমিত সক্ষমতা। একদিকে উচ্চাভিলাষী উন্নয়ন লক্ষ্য, অন্যদিকে দুর্বল রাজস্ব ভিত্তি। একদিকে ব্যাপক ব্যয়ের পরিকল্পনা, অন্যদিকে সীমিত ব্যয়ের সক্ষমতা। এই বৈপরীত্য দূর করা না গেলে বাজেটের ঘোষিত লক্ষ্যসমূহ কাগজে কলমে আকর্ষণীয় হলেও তা বাস্তবে প্রতিফলন সীমিত হয়ে থাকবে। মাননীয় স্পিকার, আমরা দেখেছি। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনা অংশগ্রহণ করবেন মার্জিয়া বেগম। আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। আজ আমি এই মহান সংসদে স্বাস্থ্য খাত নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে দাঁড়িয়েছি। মাননীয় স্পিকার, সরকার এবার বাজেটে স্বাস্থ্য খাতে 69,409 কোটি টাকা বরাদ্দ দিয়েছে, যা জিডিপির 1.02%। গত বছর এটা ছিল 0.58%। আমি দৃঢ়তার সাথে বলতে চাই যে শুধু বরাদ্দের অঙ্ক বড় হলেই জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত হয় না, বরং বরাদ্দকৃত এই অর্থ কতটা কার্যকরভাবে ব্যয় হয়েছে এবং তার সুফল সাধারণ মানুষ পাচ্ছে কিনা
তার উপরই নির্ভর করে এই স্বাস্থ্যসেবা। মাননীয় স্পিকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশ্বব্যাংকের সর্বশেষ হিসাবে বলা হয়েছে যে চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে বাংলাদেশের শতকরা 44% পরিবার আর পারিবারিক আর্থিক বিপর্যয়ের মুখে পড়ে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে আরও বলা হয়েছে যে পুরো বিশ্বের মধ্যে স্বাস্থ্য খাতে সরকারি ব্যয়ের দিক থেকে সর্বনিম্ন অবস্থানে অবস্থান করছে আমাদের এই বাংলাদেশ, যা মোট ব্যয়ের 1.1%। এমনকি ঋণের দায়ে জর্জরিত গরিব দেশগুলো, যেখানে তাদের মোট সরকারি ব্যয়ের অন্তত 7% তাদের স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখে, সেখানে আমরা 1.1%-এর মধ্যেই ঘুরপাক খাচ্ছি। মাননীয় স্পিকার, বাজেটের নথিতেই উল্লেখ আছে গত অর্থ বছরে প্রথম 10 মাসে সরকারের উন্নয়ন ব্যয়ের বাস্তবায়ন হয়েছে মাত্র 40.7%। আরও উদ্বেগের বিষয় হলো যে স্বাস্থ্য খাতে প্রতি বছর বরাদ্দকৃত অর্থের প্রায় 20-30% অব্যবহৃত থেকে যায়। অর্থাৎ একদিকে হাসপাতালগুলোতে বেড নেই, ডাক্তার নেই, প্রয়োজনীয় ওষুধ এবং যন্ত্রপাতি নেই, অন্যদিকে কোটি কোটি টাকা খরচ না হয়ে ফেরত যাচ্ছে। তাহলে প্রশ্ন ওঠে, সমস্যাটা কি আমাদের অর্থের নাকি ব্যবস্থাপনার দুর্বলতা, ব্যর্থতা? মাননীয় স্পিকার, আমাদের দেশের হাসপাতালগুলোর বাস্তব চিত্র অত্যন্ত উদ্বেগজনক। অনেক জেলা হাসপাতাল আছে যেখানে সিটি স্ক্যান, এমআরআই সুবিধা নেই, আইসিইউ বেডের তীব্র সংকট রয়েছে, চিকিৎসক ও নার্সের পদ শূন্য পড়ে আছে, রোগীদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নিতে হয়, কোথাও কোথাও রোগীদের হাসপাতালের বারান্দায়, করিডোরে, এমনকি আপনার মেঝেতে চিকিৎসা নিতে হয়। মাননীয় স্পিকার, আমি মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চাই, যদি অর্থই বরাদ্দটা থাকেই তাহলে কেন হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সেবা পৌঁছাচ্ছে না? মাননীয় স্পিকার, সরকারি ব্যবস্থাপনায় প্রকল্প বাস্তবায়নের দীর্ঘসূত্রিতা, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব, দক্ষ জনবলের অভাব এবং অডিট ভীতির সংস্কৃতি স্বাস্থ্যখাতের উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, আর স্বাস্থ্যখাতের সবচেয়ে বড় সংকট হলো শুধু অর্থের নয়, সংকট দক্ষতা ও সুশাসনের। মাননীয় স্পিকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, সিভিল সার্জন ও প্রশাসনিক দায়িত্বে থাকা চিকিৎসকদের জন্য আধুনিক স্বাস্থ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ বাধ্যতামূলক করা প্রয়োজন, কারণ স্বাস্থ্য সেবা শুধু চিকিৎসা বিজ্ঞান নয়, এটি একটি দক্ষ ব্যবস্থাপনাও। মাননীয় স্পিকার, সরকার 1 লক্ষ স্বাস্থ্যকর্মী এবং 5,000 নতুন চিকিৎসক নিয়োগের যে ঘোষণা দিয়েছে, আমরা চাই এ নিয়োগ দ্রুত, স্বচ্ছ এবং দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন হোক এবং প্রান্তিক এলাকাগুলো অগ্রাধিকার পাক। মাননীয় স্পিকার, আমি বিশেষভাবে স্বাস্থ্য খাতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ পিপিপি মডেলের মাধ্যমে বেসরকারি হাসপাতাল থেকে সেবা ক্রয়ের বিষয়ে সতর্ক করতে চাই। মাননীয় স্পিকার, যথাযথ নিয়ন্ত্রণ জবাবদিহি ছাড়া এই ব্যবস্থা চালু হলে জনগণের অর্থ বেসরকারি খাতের মুনাফা বৃদ্ধির হাতিয়ারে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই জনগণের অর্থ ব্যয়ের ক্ষেত্রে কঠোর নজরদারি ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। মাননীয় স্পিকার, আপনার কাছে সময় বৃদ্ধির প্রার্থনা করছি। আমাদের দেশের মানুষ এখনও চিকিৎসা ব্যয়ের বড় অংশ নিজের পকেট থেকে ব্যয় করতে বাধ্য। অনেক পরিবার চিকিৎসা করাতে গিয়ে দরিদ্র হয়ে পড়ে। অসুস্থতা যেন কোনো পরিবারের জন্য অর্থনৈতিক বিপর্যয়ের কারণ না। 2 মিনিট সময় বাড়ানো হলো। শুকরিয়া। সেই লক্ষ্যে স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে হবে। আমরা চাই স্বাস্থ্য বাজেটের শতভাগ কার্যকর বাস্তবায়ন, জেলা এবং উপজেলা হাসপাতালের জনবল ও যন্ত্রপাতি ঘাটতি পূরণ। আমরা চাই প্রাথমিক স্বাস্থ্যসেবায় অধিক বিনিয়োগ, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে স্বচ্ছতা। আরও চাই স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি। মাননীয় স্পিকার, আমি আমার নিজ জেলা লক্ষ্মীপুরের চরম বাস্তব সত্যটি এই মহান সংসদে তুলে ধরতে চাই। 50 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটিতে প্রতিদিনই 300 থেকে 400 জন রোগী আসে এবং এই সম্প্রতি হামের প্রাদুর্ভাবে একটি শিশুকে, অর্থাৎ একটা বেডে 2-3 জনকে শিশুকে থাকতে হচ্ছে, এমনকি জায়গা না পেয়ে
সাধারণ রোগীদের সাথে ফ্লোরে অবস্থান করতে হচ্ছে, আর সেই সাথে রয়েছে তেলপোকা, ছারপোকা, মশামাছির উপদ্রব, আর পাশে রয়েছে উন্মুক্ত খোলা ড্রেন। মাননীয় স্পিকার, হাসপাতালের জন্য যেটুকু যন্ত্রপাতি বা জনবল থাকা প্রয়োজন তার তীব্র অভাব রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসার পদগুলো দিনের পর দিন শূন্য পড়ে আছে। আর পাশে রয়েছে নির্মাণাধীন 250 শয্যা বিশিষ্ট একটি নূতন ভবন। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি যত দ্রুত সম্ভব এটি প্রয়োজনীয় জনবল এবং যন্ত্রপাতি নিয়ে উন্মুক্তভাবে পূর্ণাঙ্গভাবে উদ্বোধন করার জন্য। মাননীয় স্পিকার, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সংক্ষেপে বলছি। আমাদের তরুণ প্রজন্মের কর্মসংস্থান এবং দেশের সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি খাতের কাঙ্ক্ষিত বিকাশের স্বার্থে আইসিটি খাতের কর অব্যাহতি সুবিধাটি অব্যাহত রাখা একান্ত প্রয়োজন। দেশীয় শিল্পের প্রচার এবং নূতন উদ্যোক্তা তৈরিতে এই বাজেটকে আরও বেশি ব্যবসা বান্ধব ও বিনিয়োগের সহায়ক হিসাবে গড়ে তোলার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে আমি বলতে চাই যে স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, এটি সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার। তাই আজ বাজেটের অঙ্ক বৃদ্ধি নয়, বরং সেই অর্থ। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন কুমিল্লা ৭ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আতিকুল আলম। জনাব আতিকুল আলম, আপনার সময় 6 মিনিট।